বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ চোখে দেখা যায় না। কিছু ঘটনা এমনভাবে ঘটে যা বোঝার জন্য গভীর অন্তর্দৃষ্টি প্রয়োজন হয়। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে যা ঘটছে তা ঠিক এই ধরনেরই একটি বিষয়। জামায়াত এবং চরমোনাই পীর পরিবারের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের চিত্র দেখা যাচ্ছে তা সত্যি বিস্ময়কর। বাইরে থেকে দেখলে মনে হবে এই দুই দলের মধ্যে তীব্র বিরোধ, কিন্তু ভেতরে কি চলছে সেটা বোঝা এতটা সহজ নয়। রাজনীতির মাঠে এখন একটি অদ্ভুত নাটক মঞ্চস্থ হচ্ছে। এই নাটকের পুরো স্ক্রিপ্ট জনগণের সামনে উন্মুক্ত নয়, বরং বলা যায় জনগণকে ইচ্ছাকৃতভাবে অন্ধকারে রাখা হচ্ছে। যা কিছু দৃশ্যমান তাকে আসলেই সত্য নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প লুকিয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক গভীরে যেতে হবে। সাধারণ হিসাব নিকাশে এই সমীকরণ মেলানো প্রায় অসম্ভব। সুফিবাদে একটি বিশেষ ধারণা আছে যাকে বলা হয় মারেফত। পীর মুরিদের জগতে এই মারেফত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারেফত এই চারটি স্তর পার করে একজন সাধক পূর্ণতা লাভ করেন। তরিকতের বিভিন্ন রাস্তা আছে, নানান হাল আছে, বিভিন্ন মাকাম আছে, মাকামে মাহমুদ, মাকামে নাসুদ, ফানাফিল্লা, বাকাবিল্লা, এরকম অনেক স্তর অতিক্রম করতে হয়। বলা হয়ে থাকে যে কেউ যদি মারেফতের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারেন তাহলে তার জন্য আর সাধারণ নিয়মকানুন প্রযোজ্য হয় না। ঠিক তেমনি বর্তমান রাজনীতিতে জামায়াত এবং চরমোনাইয়ের মধ্যে যে খেলা চলছে সেটা বুঝতে হলে এই মারেফতের মতোই গভীর জ্ঞান অর্জন করা প্রয়োজন। সাদা চোখে এই রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, জামায়াত এবং চরমোনাইয়ের মধ্যে যে দূরত্ব দেখা যাচ্ছে সেটা কি আসল দূরত্ব, নাকি এটা বিএনপিকে বোকা বানানোর একটি কৌশল? যে শত্রুতা প্রকাশ্যে দেখানো হচ্ছে সেটা কি প্রকৃত শত্রুতা, নাকি এর পেছনে কোনো পূর্ব পরিকল্পিত চক্রান্ত লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে কিছু বিস্ময়কর তথ্য সামনে আসে যা সাধারণ রাজনৈতিক হিসাব নিকাশে একেবারে খাপ খায় না। সম্প্রতি একটি অবিশ্বাস্য ঘোষণা এসেছে। জামায়াত ঘোষণা দিয়েছে যে চরমোনাইয়ের সেকেন্ড পীরের সম্মানে তারা বরিশালের 6টি আসন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে। এখন একটু ভেবে দেখুন, নির্বাচনী রাজনীতিতে সম্মান কথাটা কোথা থেকে আসে? আপনি যদি কোনো জোটের অংশ হন তাহলে জোটের চুক্তি অনুযায়ী আসন ভাগাভাগি হতে পারে। প্রার্থী দেওয়া বা না দেওয়ার বিষয়টি সেখানে স্বাভাবিক, কিন্তু জামায়াত এবং চরমোনাইয়ের মধ্যে তো কোনো আনুষ্ঠানিক জোট নেই। তাহলে সম্মানের দোহাই দিয়ে এই আসন ছাড় দেওয়াটার বিষয়টা কিভাবে ব্যাখ্যা করা যায়? রাজনীতির ব্যাকরণ অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত একেবারে অযৌক্তিক। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কারণ দেখুন, খালেদা জিয়ার আসনে জামায়াত প্রার্থী দেয়নি, এটা বোধগম্য। জোট সম্পর্কের কারণে এটা স্বাভাবিক। অতীতে জামায়াতের অত্যন্ত ঘনিষ্ঠ নেতাদের বিরুদ্ধেও তারা প্রার্থী দিয়েছে। নির্বাচনী রাজনীতিতে এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু চরমোনাইয়ের ক্ষেত্রে তারা হঠাৎ করে এই নিয়ম ভাঙছে কেন? আরও মজার বিষয় হলো, চরমোনাই এবং জামায়াতের বাহ্যিক আচরণ দেখলে মনে হয় তারা পরস্পরের চরম শত্রু। চরমোনাইয়ের নেতৃবৃন্দ জামায়াতকে পারলে নিষিদ্ধ করে দিতে চান এমন কথাও শোনা যায়। তাহলে এই পরিস্থিতিতে জামায়াত কেন চরমোনাইকে এভাবে ছাড় দিচ্ছে? ক্ষমতার দ্বারপ্রান্তে থাকা একটি দল তাদের প্রতিদ্বন্দ্বীকে এভাবে সুযোগ করে দেবে, এটা রাজনীতিতে কোন সূত্রে মেলে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটি সম্ভাবনাময় কথা মাথায় আসে। সেটা হলো, পর্দার আড়ালে জামাত এবং চরমোনাইয়ের মধ্যে একটি গোপন সমঝোতা আগে থেকেই ছিল এবং সেই সমঝোতা এখনও অব্যাহত আছে। বাইরে যে শত্রুতা দেখানো হচ্ছে সেটা হয়তো বিএনপিকে বিভ্রান্ত করার একটি কৌশল মাত্র। জামায়াত এবং চরমোনাইয়ের এই দৃশ্যমান বিরোধ দেখে বিএনপি হয়তো ভাবছে যে তাদের জোট দুর্বল হয়ে পড়েছে। এই ভাবনা থেকে তারা হয়তো নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দ্বিধান্বিত হয়ে পড়তে পারে। ইতিমধ্যেই কিছু আলামত দেখা গেছে যে বিএনপি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে মাঝপথে সরে যাওয়ার চেষ্টা করেছে। নির্বাচন বানচাল করার প্রচেষ্টাও দেখা গেছে। জামায়াত এবং চরমোনাইয়ের এই ঐক্য দেখলে হয়তো বিএনপি ভয় পেয়ে নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু এখন এই দুই দলের মধ্যে বিরোধ দেখে বিএনপির সাহস বাড়তে পারে। তারা হয়তো ভাবতে পারে এই পরিস্থিতিতে নির্বাচনে এলে সুবিধা পাওয়া যাবে, কিন্তু হয়তো ভোটের কিছুদিন আগে বা ভোটের দিন সিস্টেমের মধ্যে যে কোন খেলা দেখানো হবে যা বিএনপির সব হিসাব পাল্টে দেবে, এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নাটকীয়তা শুধু এখানেই থেমে থাকেনি। জামায়াতের ঘোষণার পরপরই আরেকটি চমকপ্রদ খবর এসেছে। চরমোনাই পীর পরিবারের ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিয়েছে যে তারা মাওলানা মামুনুল হকের 2টি আসন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে। মামুনুল হক বাগেরহাট এবং ঢাকার একটি আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই 2 আসনে চরমোনাই তাদের প্রার্থী দেবে না বলে জানিয়ে দিয়েছে। ফলে চরমোনাইয়ের প্রার্থীর সংখ্যা সম্ভবত 266-তে নেমে আসবে, যা আগে ছিল 268। এই পারস্পরিক ছাড়াছাড়ির খেলা কি স্বাভাবিক? দুটি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে এই ধরনের সহযোগিতা সাধারণত দেখা যায় না। যারা পরস্পরের বিরোধী তাদের মধ্যে এই ধরনের সমঝোতা হওয়া অস্বাভাবিক। তাহলে প্রশ্নগুলো আসলে কি? তারা পরস্পরের বিরোধী নাকি বাইরের শত্রুতা দেখিয়ে ভেতরে ভেতরে তারা একসাথে কাজ করছে? 20 তারিখ পর্যন্ত এই ধরনের আরও অনেক নাটকীয় ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
হচ্ছে। স্থানীয় পর্যায়ে জেলাভিত্তিক সমঝোতা হতে পারে, বিভিন্ন আসনে এই ধরনের ছাড়াছাড়ির কথা চলতে থাকতে পারে, এমনকি 20 তারিখের পরেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। ধরুন প্রার্থী হিসাবে নাম কাগজে কলমে থাকলো বা ব্যালটে নাম ছাপলো না, কিন্তু শেষ মুহূর্তে দেখানো হলো যে আমরা অমুক প্রার্থীকে সমর্থন দিচ্ছি। জামায়াতের নেতারা বলতে পারেন যে আমরা প্রার্থী থাকলেও আপনারা চরমোনাইয়ের প্রার্থীকে ভোট দিন, আবার চরমোনাইও একই কথা বলতে পারে। এভাবে কত রকমের সমঝোতা হতে পারে তার কোনো শেষ নেই। বগুড়ার উদাহরণ দেওয়া যেতে পারে। বগুড়ায় জামায়াতের নেতা নূর মোহাম্মদ আবু তাহেরের সাথে চরমোনাইয়ের অত্যন্ত মধুর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক অনেক আগে থেকেই। যখন জামায়াত এবং চরমোনাইয়ের সম্পর্ক সাপ এবং বেজির মতো ছিল, তখনও গুনাহার ইউনিয়নের চরমোনাই আনুষ্ঠানিকভাবে তাদের অফিসিয়াল প্যাডে বিবৃতি দিয়ে নূর মোহাম্মদ আবু তাহেরকে সমর্থন জানিয়েছে। সেই সময়ের পরিপ্রেক্ষিতে এটা ছিল প্রায় অসম্ভব একটি ঘটনা, কিন্তু সেটা ঘটেছিল। তাহলে এখন আসনভিত্তিক বা ব্যক্তিকেন্দ্রিক সমঝোতা হওয়া মোটেই অসম্ভব নয়। চরমোনাইয়ের জন্য আগামী সংসদের প্রতিনিধি পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তারা একজন প্রতিনিধিও সংসদে পাঠাতে না পারে, তাহলে তাদের রাজনৈতিক গুরুত্ব অনেকটাই কমে যাবে। পীর হিসেবে তাদের প্রভাব থাকবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা প্রান্তিক হয়ে পড়বে। অন্যদিকে চরমোনাইয়ের নেতারা প্রায়ই বলে থাকেন যে তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না। এই কথাটা শুনতে খুব মহৎ মনে হলেও বাস্তবে এটা একেবারে অর্থহীন। রাজনীতি মানে ক্ষমতার লড়াই, নির্বাচনে অংশ নেওয়া মানে জেতার জন্য, আর জিতলে আপনি ক্ষমতায় যাবেন এটাই স্বাভাবিক। তাহলে ক্ষমতার জন্য রাজনীতি করেন না, এই কথা বলার অর্থ কি? এটা অনেকটা বক্তৃতা গিয়ে বলার মতো যে আমি বক্তৃতা দিতে চাই না। অনেক হুজুর জুমার খুতবার আগেও বলেন যে আমি দু একটা কথা বলতে চাই, কিন্তু তিনি তো কথা বলছেনই, সেই কথাও তো খুতবারই অংশ। ঠিক তেমনি রাজনীতি করেন অথচ ক্ষমতা চান না, এটা বলা সম্পূর্ণ স্ববিরোধী। ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছেন, এটা ঠিক আছে, কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে হলে তো ক্ষমতায় যেতে হবে। তাহলে ক্ষমতা অপ্রাসঙ্গিক হয় কিভাবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, চরমোনাই যে অভিযোগ করেছে জামায়াত জোটের বিরুদ্ধে, সেটা কি তারা আসলেই বিশ্বাস করে? তারা বলছে যে জামায়াত জোট শরীয়ত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, শরিয়া আইন কায়েমের স্বপ্ন এই জোটের নেই বলেই তারা এই জোট থেকে বের হয়ে গেছে। তাহলে এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে কেন তারা এই জোটের প্রার্থীদের সমর্থন দিচ্ছে? মামুনুল হকের আসনের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত কি এই অভিযোগের সাথে সাংঘর্ষিক নয়? এখানে একটি গুরুতর নৈতিক প্রশ্ন উঠে আসে। চরমোনাই যদি সত্যি মনে করে যে জামায়াত জোট ইসলামের পথ থেকে সরে গেছে, তাহলে তাদের প্রার্থীদের সমর্থন দেওয়া কি তাদের নিজেদের অবস্থানের সাথে সাংঘর্ষিক নয়? এই প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যাচ্ছে না। যা যাচ্ছে তা থেকে মনে হচ্ছে বাইরে যা দেখানো হচ্ছে এবং ভেতরে যা চলছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল বা রহস্যময়। জামায়াত এবং চরমোনাইয়ের মধ্যে যে খেলা চলছে তা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। হয়তো ঘুরে ফিরে দেখা যাবে যে 30 থেকে 40টি আসনে এই ধরনের সমঝোতা হয়ে গেছে। এটা অসম্ভব কিছু নয়। যারা রাজনীতির এই গভীর স্তরে প্রবেশ করতে পারবেন, তারাই বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। বাকিদের জন্য এটা থাকবে একটি অমীমাংসিত রহস্য। পর্দার আড়ালে কি চলছে তা জানতে হলে হয়তো সেই মারেফতের জ্ঞান অর্জন করতে হবে, যা সুফি সাধকদের থাকে। সাধারণ চোখে এই রহস্যের সমাধান মেলা ভার।